29 বছরের প্রফেসর হয়ে আমি কিনা একটা 17 বছরের মেয়েকে বিয়ে করব, যে সম্পর্কে আমার ভাতিজিও হয়। ওহ গড আন্টি, তুমি সজ্ঞানে আছো তো? বিয়ের আসরে দাঁড়িয়ে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে ক্ষোভ ও বিস্মিত কণ্ঠে বলে উঠল বারিশ। নূরজাহান চৌধুরী বিচলিত হলেন না একটু। আন্টি নয়, দাদিমা বলো। আজ থেকে আমি তোমার দাদি শাশুড়ি। তুমি এ বাড়ির মেয়েকে বিয়ে করতে এসেছ, এই বাড়ির মেয়েকেই বিয়ে করবে। আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে তো কি হয়েছে? আমার বড় ছেলের মেয়েকে বিয়ে করবে। ব্যাস, কথা এখানেই শেষ। নূরজাহান চৌধুরীর এই আকস্মিক একরোখা ঘোষণায় চৌধুরী বাড়ির পুরো সভা জুড়ে যেন পিনপতন নীরবতা নেমে এল। উপস্থিত সকলেই স্তব্ধ। এ বাড়িতে তার হুকুম অমান্য করার মতো বুকের পাটা কারোর নেই। কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না ঝিলমিলের বাবা আলতাফ চৌধুরী। তিনি মেয়ের ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদী কণ্ঠে বললেন, না আম্মা, আমি আমার এইটুকু মেয়েকে এই ছেলের সাথে কিছুতেই বিয়ে দেব না। তোমার মেয়ের শাস্তি তুমি আমার মেয়েকে দিতে পারো না। তার কথার পিঠাপিঠি বারিশও চেঁচিয়ে বলল, আপনার মেয়েকে আমি বিয়ে করব না। আলতাফ চৌধুরীও তখন রাগে ফুঁসছেন, তোমার কাছে আমি বিয়ে দিলে তো করবে, আমি বিয়ে করলে তো দিবেন। বারিশের পাল্টা জবাব, দেবই না, করবই না। চলমান এই বাগযুদ্ধের মাঝেই সভাকক্ষের এক কোণে ঘোমটার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে 17 বছরের তরুণী ঝিলমিল। বিয়েটা হওয়ার কথা ছিল তার ফুপি দিঘির সাথে। সে তার থেকে 5 বছরের বড়। সব ঠিকঠাকই ছিল, কিন্তু বরের বাড়ির লোক আসার পরপরই দিঘি উধাও। তাই দাদিমা তাকে জোর করেই এই বিয়ের শাড়ি পরিয়ে প্রস্তুত করে এনেছেন। ঝিলমিলের একপাশে দাঁড়িয়ে আছে তার মা নাজমা বেগম, আর অন্য পাশে বান্ধবী ইরান। একের পর এক বাবা আর বারিশের উত্তপ্ত বাক্যবিনিময় ঝিলমিলের কানে ভেসে আসছে। এবার আসর কাঁপিয়ে ভেসে আসল নূরজাহান চৌধুরীর হুঙ্কার, আলতাফ, তুই যদি আর একটা শব্দ করিস, তবে তোর মেয়ে আর বুসহ তোকে এই বাড়ি থেকে এক্ষুনি ঘাড় ধরে বের করে দেব। মায়ের এমন ভয়ানক ধমকে থমকে গেলেন বড় ছেলে আলতাফ চৌধুরী। অপমানে আর অসহায়ত্বে তার মাথা নিচু হয়ে গেল। নূরজাহান চৌধুরী নাতনি ঝিলমিলের দিকে এগিয়ে গিয়ে তার মাথায় হাত রেখে নরম কিন্তু আদেশসূচক কণ্ঠে বললেন, জাহান, তুই তোর দাদিমার মুখের কথা রাখবি না। ঝিলমিল মাথা নিচু করে আছে। দাদিমার খুব আদরের নাতনি সে। দাদিমা নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রেখেছে জাহানারা চৌধুরী ঝিলমিল। তার দাদাভাই তার দাদিমাকে জাহান বলে ডাকত। এখন দাদিমা তাকে জাহান বলেই ডাকেন। সে দাদিমার দিকে মুখ তুলে তাকিয়ে অত্যন্ত মিনমিনে শান্ত আওয়াজে জবাব দিল, তুমি যা বলবে আমি তাতেই রাজি দাদিমা। তোমার কথার উপর আমার কোনো কথা নেই। মেয়ের মুখে এই কথা শুনে আলতাফ চৌধুরী এবং নাজমা বেগম আকাশ থেকে পড়লেন। দুজনেই চরম অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। যে মেয়েকে সারাদিন একটা কথা বলে শোনানো যায় না, সে আজ দাদির এক কথায় নিজের জীবনের এত বড় সিদ্ধান্তে সহজে রাজি হয়ে গেল। পুরো বাড়ির মানুষ যখন ঝিলমিলের এই আকস্মিক সম্মতিতে কিংকর্তব্যবিমূঢ়। ঝিলমিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বারিশ নূরজাহান চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, আন্টি, প্লিজ বোঝার চেষ্টা করো। আকাশের ভাতিজি হিসেবে আমিও ওকে নিজের ভাতিজির মতোই দেখি। আর ও আমার থেকে বয়সে অনেক ছোট। আমি কোনো অবুঝ বাচ্চার ফিডার মুখে দেওয়ার দায়িত্ব নিতে এখানে আসিনি। আমার পক্ষে এই বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ মা, বারিশ আর ঝিলমিল কিভাবে কি? ওদের মধ্যে তো কোনো ম্যাচই নেই। বন্ধুর পক্ষ নিয়ে মায়ের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধাবোধ নিয়ে আকাশ বলে উঠল, সে নূরজাহান চৌধুরীর ছোট ছেলে। ঝিলমিল তার বড় ভাইয়ের মেয়ে। অন্যদিকে বারিশ তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ছেলের এমন অযাচিত মন্তব্যে মুহূর্তেই জ্বলে উঠলেন নূরজাহান চৌধুরী। নিজের ছোট ছেলের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমাকে নিয়ম শেখাতে এসো না আকাশ। বারিশের সঙ্গে ঝিলমিলের বংশীয় বা রক্তের কোনো সম্পর্ক নেই। আর আমি বারিশের বাবা এবং ভাইয়ের সাথে কথা বলেছি, তাদের কোনো আপত্তি নেই। মায়ের কঠোর জবাবে আকাশ দমে গেলেও বারিশ দমবার পাত্র নয়। সে নিজের অবস্থানে অনড়। আমি একজন প্রফেসর, আর ও মাত্র স্কুলের গণ্ডি পার হওয়া একটা বাচ্চা মেয়ে। আমি কোনোভাবেই এই বিয়েতে রাজি হতে পারছি না। আই অ্যাম সো সরি আন্টি। বারিশের এই ক্রমাগত প্রত্যাখ্যান এবার নূরজাহান চৌধুরীর ধৈর্যের বাঁধ ভেঙে দিল।
তিনি বারিশের মুখোমুখি এসে দাঁড়ালেন। মেয়ে পালিয়ে যাওয়ার পরপরই সে বারিশের বাবা চঞ্চল শেহরিয়ারকে সবকিছু জানান, সাথে নিজের সিদ্ধান্ত জানান। তার এ বিয়েতে আপত্তি নেই, তবে ছেলেকেও তিনি জোর করবেন না। তাই চুপচাপ দাঁড়িয়ে আছে বারিশের বাবা। পরিষ্কার শুনে রাখো বারিশ, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আজ থেকে আকাশের সাথেও ভবিষ্যতে কোনো যোগাযোগ রাখবে না। আমার বাড়িতে তোমার পা রাখা তো দূরের কথা, আকাশের সাথে তোমার বন্ধুত্ব আজ এই মুহূর্ত থেকে শেষ। নূরজাহান চৌধুরীর এই শেষ অস্ত্রটা বারিশের অভিব্যক্তিকে বদলে দিল। আকাশের সাথে তার বন্ধুত্বটা আর 10টা সাধারণ বন্ধুত্বের মতো নয়, ও তার বেস্ট ফ্রেন্ড, সেই ছোট্টবেলার বন্ধু। মায়ের এমন হুকুম যে আকাশ অমান্য করতে পারবে না, সেটা বারিশ খুব ভালো করেই জানে। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকাল। আকাশও অসহায় চোখে বন্ধুর দিকে এগিয়ে আসে। বারিশের কাঁধে একটা হাত রেখে গলার আওয়াজ যতটা সম্ভব নিচু করে মিনতির সুরে বলল, রাজি হয়ে যা দোস্ত। ঝিলমিলি তো, একটু মানিয়ে নিস প্লিজ। আজ থেকে না হয় তুই আমাকে চাচ্চু বলে ডাকিস। আমি তোর চাচা শ্বশুর হওয়ার জন্য মনে প্রাণে প্রস্তুত। তাও তুই এই বিয়েটা ভাঙিস না রে ভাই। বন্ধুর এমন অসহায় আত্মসমর্পণ দেখে বারিশের রাগ গিয়ে এবার বিস্ময়ে পরিণত হল। সে অবিশ্বাস্য চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। বারিশের বাবাসহ বড় ভাই সবাই তাকে বোঝাল, তবু রাজি হতে চাইছে না। ঝিলমিল ঘোমটার আড়াল থেকে ইরানের বাহুতে চিমটি কেটে মৃদু আওয়াজে বলল, এই রাবিশটা বেশি বেশি করছে। আমি কিন্তু কিছু একটা বলে ফেলব, চুপচাপ শুনে যা। রাজি না হয়ে যাবে কই, ইরান বলল। বলতে না বলতেই ইরানের কথা ফলে গেল। ঝিলমিলের কানে ভেসে এলো বারিশের অনিচ্ছাকৃত সম্মতির বাক্য। বারিশ অত্যন্ত বিরক্তিতে মুখটা বাঁকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ওকে আন্টি, আমি রাজি। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে তোমার সম্মান বাঁচাতে আমি এই বিয়েতে রাজি হচ্ছি। না হলে এই আলতাফ চৌধুরীর মেয়েকে বিয়ে করার বিন্দুমাত্র শখ আমার ছিল না। নূরজাহান চৌধুরী এবারও তার ভুল শুধরে দিয়ে কড়া গলায় মনে করিয়ে দিলেন, আন্টি নয়, দাদিমা। বারিশ দাঁত কিরমির করে বলল, ওকে দাদিমা। আলতাফ চৌধুরী আবার রেগেমেগে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দেয়। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে কাজী সাহেব এগিয়ে এলেন। শুরু হলো ঝিলমিল আর বারিশের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। ঝিলমিলের হাত দুটো এবার কাঁপতে লাগল। এক অজানা ভবিষ্যৎ আর এক বুক জড়তা নিয়ে সে কম্পিত হাতে রেজিস্ট্রি পেপারে সাইন করল। যে সাইনের মাধ্যমে বারিশের নামের সাথে জড়িয়ে গেল তার নিজের নাম। কাজী সাহেবের পড়ানো সব নিয়মকানুন মেনে নিয়ে এক রাশ দীর্ঘশ্বাস চেপে শেষ পর্যন্ত কাঁপা গলায় কবুলও বলে ফেলল। বিয়ের সব নিয়ম শেষ হতে না হতেই এবার বিদায়ের পালা। নূরজাহান চৌধুরী এগিয়ে এসে ঝিলমিলের ডান হাতটা টেনে নিয়ে বারিশের শক্ত হাতের ওপর রাখলেন। দুজনের হাত একত্রে করে দিয়ে বারিশের উদ্দেশ্যে বললেন, ওকে দেখে রেখো, ওর দায়িত্ব আজ থেকে তোমার হাতে। নিয়ে যাও এবার। দাদিমার মুখে নিয়ে যাও শব্দটা শুনতেই ঝিলমিল যেন আকাশ থেকে পড়ল। কোথায় যাব আমি দাদিমা? নূরজাহান চৌধুরী নাতনির এমন অবুঝ প্রশ্নে বললেন, কেন, স্বামীর সাথে স্বামীর বাড়িতে। আজ থেকে ওটাই তোমার আসল ঠিকানা। মানে কি? ঝিলমিলের চোখ দুটো এবার গোল গোল হয়ে গেল। সে রীতিমতো ভড়কে গিয়ে বলল, তুমি তো বলেছিলে জাস্ট কবুল বললেই বিয়ে হয়ে যাবে। বাড়ি ছাড়ার কথা তো তুমি আমাকে বলনি। বিয়ে হলে কি কেউ নিজের ঘরে থাকতে পারে রে ভাই? দাদিমার কথায় ঝিলমিল আহম্মক বনে গেল। হ্যাঁ, তার এই বিয়েতে সম্পূর্ণ মতো ছিল, কিন্তু এত কিছু তো ভাবেনি। সে না চাইতেও ধীরে ধীরে মাথা উঁচু করে তাকাল পাশে দাঁড়িয়ে থাকা বারিশের দিকে। লোকটাকে দেখার জন্য মাথাটা একটু বেশি উঁচু করতে হলো তাকে, কারণ সে উঁচু জুতো পরেও বারিশের কাঁধ অবধি পৌঁছাতে পারেনি। বিয়ের শেরওয়ানিতে বারিশকে গ্রিক মূর্তির মতো সুদৃঢ় আর ভয়ানক সুন্দর লাগছিল। তার সিল্কি চুলগুলো মাঝখানে সিঁথি হয়ে দুপাশে ছড়িয়ে আছে, কিন্তু পাশে দাঁড়ানো পুরুষটির দীর্ঘদেহী, পেশিবহুল, চওড়া কাঁধ আর ধারালো চোয়ালের গম্ভীর বারিশের পাশে নিজেকে বড্ড অসহায় মনে হলো ঝিলমিলের। বিশেষ করে বারিশের শান্ত, গভীর চোখের স্থির চাউনিটা ওর দিকে আসতেই পুরো শরীর অস্বস্তিতে শিউরে উঠল। লোকটাও এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে ঠিক তার দিকেই।
কেমন গম্ভীর, রসহীন চাউনি, যেন চোখের দৃষ্টি দিয়েই আস্ত গিলে খেয়ে ফেলবে ঝিলমিলকে। সে কি করে ফেলল এটা? সে তো কেবল তার ফুপির হবু বরকে বিয়ে করেনি, সে বিয়ে করেছে তার নিজের আপন ছোট চাচ্চুর বেস্ট ফ্রেন্ডকে, যাকে সে জন্মের পর থেকে বারিশ চাচ্চু বলে ডেকে এসেছে। আজ সেই তার স্বামী। আর এই লোকটা তার নিজের কলেজের প্রফেসর। কলেজের যে স্যারকে পুরো ক্লাসের সবাই বাঘের মতো ভয় পায়, আজ থেকে সেই কড়া শিক্ষকের সাথে তাকে অন্য এক বাড়িতে গিয়ে থাকতে হবে। হঠাৎ খুব ফ্যাকাশে আর দিশেহারা দেখাল ঝিলমিলকে। চোখ দুটোতে তখন স্পষ্ট ভয়ের ছাপ। নাতনির মুখের এই আকস্মিক পরিবর্তন নূরজাহান চৌধুরীর নজর এড়াল না। তিনি কিছুটা চিন্তিত গলায় তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জাহান? খারাপ লাগছে। ঝিলমিল দাদিমার দিকে তাকিয়ে কোনোমতে নিজের ভেতরের অস্থিরতা আড়াল করার চেষ্টা করল। শুকনো একটা ঢোক গিলে বলল, না, আমি একটু রুমে যাব, প্রয়োজনীয় একটা জিনিস নিতে হবে, আসছি। কথাটা বলেই সবাইকে হালকা ঠেলে ঝটপট চালিয়ে ভেতরের দিকে চলে গেল। তার মা নাজমা বেগম মেয়ের পিছু পিছু কিছুটা এগিয়ে গিয়ে ডাকলেন, ঝিলমিল, আমি আসব তোর সাথে। ঝিলমিল পেছনে না তাকিয়েই হাত উঁচিয়ে করা গলায় নিষেধ করে বলল, না আম্মু, একদম আসবে না, আমি একাই যাচ্ছি, কেউ আসবে না আমার সাথে। কিন্তু ঝিলমিল নিজের ঘরে গেল না। সে ডাইনিং স্পেস পার হয়ে সোজা চলে গেল রান্নাঘরের পেছনের দরজার দিকে। চৌধুরী বাড়ির পেছনের এই দরজাটা দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না। ঝিলমিল সাবধানে ছিটকিনিটা খুলল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। সে এক মুহূর্তের জন্য পেছনে ফিরে নিজ বাড়িটার দিকে তাকা, তারপর শাড়ির কুঁচিগুলো দুই হাতে শক্ত করে জাপটে ধরে সোজা বাইরের পিচঢালা অন্ধকার রাস্তায় দৌড় লাগাল। নিজের ছোট্ট একটা উদ্দেশ্য আর দাদিমার সম্মান বাঁচাতে না হয় কবুলটা বলেই ফেলেছে, তার মানে এই নয় যে সত্যি সত্যি তাকে এই খড়খড়ে বাড়ির চাচ্চুর সাথে গিয়ে সংসার করতে হবে। চাচ্চু তো চাচ্চুই, তার ওপর আবার কলেজের খিটখিটে স্যার। ক্লাসে যে অ্যাসাইনমেন্ট একটু দেরি করে জমা দিলে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তার সাথে এক ঘরে এক ছাদের নিচে থাকা অসম্ভব। তার চেয়ে এই রাতের অন্ধকারেই পালিয়ে যাওয়া ভালো। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু ঝিলমিল আর ফিরে এলো না তো এলোই না। বরযাত্রীরা সব অধৈর্য হয়ে উঠছে। বান্ধবীর এতক্ষণ ধরে নিখোঁজ থাকা দেখে ইরানের মনে কেমন এক খটকা লাগল। সে স্থির থাকতে না পেরে দ্রুত পায়ে ঝিলমিলের ঘরের দিকে গেল। কিন্তু রুমে পা রাখতেই চোখ তার চড়ক গাছ। পুরো ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। ইরান আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে দৌড়ে ড্রয়িং রুমে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দাদিমা, সর্বনাশ হয়েছে। ঝিলমিল রুমে কোথাও নেই। ব্যাস, চৌধুরী বাড়িতে যেন বজ্রপাত হল। বাড়ির চাকরবাকর থেকে শুরু করে সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দিল। ছাদ, বারান্দা, ওয়াশরুম, সব জায়গায় খোঁজা শেষ, কিন্তু ঝিলমিলের কোনো হদিস মিলল না। হঠাৎ রান্নাঘরের দিক থেকে একজন জানাল পেছনের দরজা খোলা। সবাই ছুটে গিয়ে দেখল বাইরের অন্ধকার রাস্তায় পড়ে আছে ঝিলমিলের মাথার খোঁপার কিছু জুঁই ফুল। দাদিমা নূরজাহান চৌধুরী সোফায় ধপ করে বসে পড়লেন। আলতাফ চৌধুরী আর নাজমা বেগম নিজেদের কপাল চাপড়াতে লাগলেন। ফুপুর পথ ধরে 17 বছরের নাতনি ঝিলমিলও আজ এই বিয়ের আসর থেকে পালিয়েছে। মাঝখানে দাঁড়িয়ে থাকা বারিশের চেহারাটা সত্যিই তখন দেখার মতো। তার চোখমুখ রাগে, অপমানে, বিস্ময়ে লাল হয়ে গেছে। উপস্থিত বরযাত্রী আর আত্মীয়দের ফিসফিসানি তখন তুঙ্গে। চৌধুরী বাড়ির মেয়েরা যে এভাবে একের পর এক বরকে কাঁচকলা দেখিয়ে পালাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। একই বিয়ের আসরে একই দিনে একে একে দুজন মেয়ে বারিশের সাথে এই কাণ্ড করল। একজন প্রফেসর হিসেবে তার আত্মসম্মানে এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে। আকাশ নিজের বন্ধুর এই অপমানিত আর বিধ্বস্ত দশা দেখে অত্যন্ত অপরাধী মতো করে বারিশের একদম কাছে গিয়ে দাঁড়াল। বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভাষায় কিছু একটা বলতে চাইল। দোস্ত, আসলে ও তো ছোট মানুষ। কিন্তু আকাশকে কথা শেষ করতে দিল না বারিশ। সে ঝটকা মেরে আকাশের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিয়ে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে চিৎকার করে বলে উঠল, হোয়াট আ ব্লাডি জোক! যাকে বিয়ে করতে এলাম সেও পালাল, যাকে বিয়ে করলাম সেও পালাল। আগে জানলে এই বালের বিয়েই করতে আসতাম না। গায়ের শেরওয়ানির বোতামগুলো ছিঁড়তে ছিঁড়তে হনহন করে বেরিয়ে গিয়ে নিজের গাড়ির ড্রাইভার সিটে গিয়ে বসল।
ইঞ্জিন স্টার্ট দিতেই আকাশ দৌড়ে এসে জানালার কাছে দাঁড়িয়ে আতঙ্কিত গলায় ডাকল, বারিশ। কোথায় যাচ্ছিস তুই? বারিশ গাড়ির জানালা নামায়। চোখ দুটো তার আগুনের মতো জ্বলছে, চোয়াল শক্ত। দোয়া কর তোর ভাতিজি যেন আমার হাতে ধরা না পড়ে। আজ ওর কপালে কি আছে আমি নিজেও জানি না। গাড়ি থামা। ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। বারিশ, শুনছিস? আকাশ বলল। ইজ দিস আ ড্যাম গেইম টু হার? নিজে বিয়েতে মতো দিয়ে পালিয়ে গিয়ে এমন নাটক করার মানে কি? সেই কৈফিয়ত আজ আমি ওর কাছ থেকে আদায় করে ছাড়ব। আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল বারিশ। যাকে বিয়ে করতে এসেছে এবং যাকে বিয়ে করেছে দুজনই পালিয়ে গেল। প্রফেসরের সিস্টেমে নিশ্চিত ঘাবলা আছে। আকাশ কল করার পর বিয়ের আসরে আশেপাশের গুনগুন করা এমন কথা কানে ভেসে আসতেই মেজাজ দ্বিগুণ চড়া হল বারিশের। রাগ করে সে কল কেটে দিয়েছে। কিন্তু ওপাশ থেকে আকাশ নাছোড়বান্দার মতো বারবার রিং করেই যাচ্ছে। বিরক্তিতে বারিশ ফোনটাই বন্ধ করে দিল। গাড়ির স্টিয়ারিং হুইলটা শক্ত মুঠিতে চেপে ধরে সে এক্সিলারেটরে জোরে পাড়া দিল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে একটা জোরে থাপ্পড় মেরে বারিশ ক্ষিপ্ত গলায় গর্জনে ফেটে পড়ল, পুরো পরিবারটাই একটা ফ্রড। আগের জন তো তাও বিয়ের আগে পালিয়েছে, আর তুমি নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসে কবুল বলে তারপর ঢ্যাং ঢ্যাং করতে করতে পালালে। আই উইল নট স্পেয়ার ইউ। ঝিলমিল। এই অপমানের শেষ আমি দেখেই ছাড়ব। গাড়ির স্পিডমিটারের কাঁটা আরও উপরে উঠছে। বারিশ স্টিয়ারিংয়ে শক্ত চাপ দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভেতর লোকজনের ফিসফিসানিগুলো কিছুতেই থামছে না। ঠিক তখনই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় পরিচিত অবয়ব ভেসে উঠল। শুরু হলো বারিশের চোখ দুটো। সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে গাড়ি থামায়। গাড়িটা ঠিক ঝিলমিলের গা ঘেঁষে থেমে যায়। হঠাৎ গাড়ির মুখোমুখি হয়ে ঝিলমিল থমকে দাঁড়াল। কিন্তু বারিশের গাড়িটা চিনতে পেরে তার চোখ জোড়া ভয়ে বড় বড় হয়ে গেল। এক সেকেন্ডও নষ্ট না করে সে উল্টো ঘুরে আবার মরিয়া হয়ে দৌড় দিল। ঝিলমিল। বারিশের গলা দিয়ে একটা হুঙ্কার বেরিয়ে আসে। সে দ্রুত গাড়ির দরজা খুলে বের হয়ে এসে প্রচণ্ড ক্ষিপ্রতায় ঝিলমিলের পিছু নেয়। পালাবে যখন বিয়ে করলে কেন আমায়? দাঁড়াও বলছি, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দেব তোমার। বারিশ দৌড়াতে থাকা ঝিলমিলের পিছু ছুটতে ছুটতে বলছে, বউ সাজার জন্য বিয়ে করেছি, সংসার করার জন্য নয়। ঝিলমিল দৌড়াতে দৌড়াতে বলল। ভারী শাড়ি গহনা নিয়ে যতটুকু সম্ভব দৌড়াচ্ছিল। বাড়ির অনেকটা দূরেও সে চলে গিয়েছিল। ভেবেছিল একটা বাস বা ট্রেন পেলেই আপাত দূরে কোথাও চলে যাবে। স্টেশনের কাছাকাছিও চলে গিয়েছিল সে। কিন্তু যার জন্য পালাচ্ছিল সেই এসে সামনে ধরা দিল। তুমি কি দাঁড়াবে? ধরতে পারলে খুব বাজে অবস্থা করব আমি তোমার। ঝিলমিল এসব কিছুই শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ঢেলে দৌড়াচ্ছে। শাড়ি পরে দৌড়ানোর কারণে শাড়িটা খুলে খুলে যাচ্ছিল। সে উঁচু করে রাখা শাড়ির কুচি ছেড়ে দুহাতে বুকে জড়িয়ে দৌড়াতে লাগল। আর ঠিক তখনই বাঁধল বিপত্তি। পায়ের কাছে কাপড়ের ঘের আটকে গিয়ে হুমড়ি খেয়ে পাকা রাস্তায় আছাড় খেয়ে পড়ল সে। মেয়েটার এই পতন দেখে বারিশের পায়ের গতি থেমে যায়। ঠোঁটের কোণে বিজয়ী হাসির রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগোতে লাগল ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থাতেই ঝিলমিল ভয়ে ভয়ে পেছনের দিকে সরতে লাগল, আর বারিশ ঠিক ততটাই নিঃশব্দে এগোতে থাকল। ঝিলমিল আরও পেছায়, লোকটা আরও এগোয়। এভাবে কতক্ষণ চলতে থাকে। তারপর ঝিলমিল আচমকা উঠে আবারও দৌড় লাগানোর প্রস্তুতি নেয়। আমাকে ধরা এত সহজ না, আহহ এতটুকু বলে বেচারি ঘুরে দৌড় দিতে গিয়ে পথের ধারের এক কারেন্টের খাম্বার সাথে সজোরে ধাক্কা খায়। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা যেন তার চোখের সামনে ঘুরতে লাগল। মাথার ভেতরে যেন এক ঝাঁক ঝিঁঝি পোকা ডেকে উঠল। কপালটা তখনই বেশ ভালোমতোই ফুলে উঠেছে। ঝিলমিল জানত আজ রাতে তার কপালে আরও দুর্ভোগ আছে। কিন্তু এই কারেন্টের খাম্বাটা যে ঠিক এই সময়ই তার পথ আগলে দাঁড়াবে তা ভাবেনি। এমনিতেই পেছনে জ্যান্ত এক খাম্বা তাকে তাড়া করে ফিরছে, তার ওপর আবার এই জড় খাম্বার আগমন। ফুলে ওঠা কপালে আঙুল বুলিয়ে যন্ত্রণায় চোখমুখ কুঁচকে পেছনে তাকাতে না তাকাতেই গালে এসে পড়ল বারিশের শক্ত হাতের আঘাত। ঝিলমিলের মাথায় এবার আরেক দফা ঝিঁঝি পোকা ডেকে উঠল।
চোখ বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর ধীরে ধীরে চোখ মেলল। প্রথমে কারেন্টের খাম্বার সাথে কপালে, তারপর জ্যান্ত খাম্বার হাতে গালে। পরপর দুটো আঘাতে অনিচ্ছাকৃতই মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বারিশ নিজের মাঝারি সাইজের লম্বা চুলগুলো কপাল থেকে সরিয়ে বলল, তুমি কি নিজ দায়িত্বে ভদ্রভাবে গাড়িতে গিয়ে বসবে, নাকি আমি ব্যবস্থা করব? ঝিলমিল অভিমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলল, আমি যাব না। আপনি চলে যান চাচ্চু। আমি কিছুতেই। বাকি কথাটুকু আর ঝিলমিলের ঠোঁট গলে বেরোনোর সুযোগই পেল না। বারিশ এক ঝটকায় তার পেশিভুল শক্তপোক্ত হাত বাড়িয়ে ঝিলমিলকে পাঁজা কোলা করে শূন্যে তুলে নিল। নিমেষেই মেয়েটা আছড়ে পড়ল বারিশের চওড়া কাঁধের ওপর। আচমকা এই ভারসাম্যের পরিবর্তনে নিজেকে সামলাতে প্রথমে অবচেতনভাবেই বারিশের গলা জড়িয়ে ধরল ঝিলমিল। পরক্ষণে ঘোর কাটতেই মাটিতে নামার আকুতি নিয়ে বারিশের পিঠে দুহাতে কিলথাপ্পড় মারতে শুরু করল। চাচ্চু, প্লিজ আমাকে নামিয়ে দিন। আমি যাব না বলছি তো। আমি এই বিয়ে মানি না। বারিশের কানে যেন এই আর্তনাদ পৌঁছালেই না। 17 বছর বয়সী অবুজ বিবির সমস্ত আক্রমণ আর হাতের থাপ্পড় মুখ বুজে সহ্য করে সে হনহন করে গাড়ির দিকে এগিয়ে গেল। ঝিলমিল মরিয়া হয়ে এক পর্যায়ে বারিশের শক্ত কাঁধে কামড় বসিয়ে দিল। কিন্তু তাতেও ওই পাষাণ পুরুষের কোনো হেলদোল হল না। গাড়ির দরজা খুলে এক প্রকার জোর করেই তাকে ভেতরে বসিয়ে দরজা লক করে দিল সে। গাড়ির ভেতর কিছুক্ষণ অনর্থক চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হল ঝিলমিল। ভাবল বাড়ি ফিরলে আব্বু নিশ্চয়ই তাকে এই রাগী প্রফেসরের হাত থেকে বাঁচিয়ে নেবেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন সে দেখল গাড়িটা তাদের বাড়ির গেটে না ঢুকে পাশের বাড়ি অর্থাৎ শেহরিয়ার ভিলার রাজকীয় গেট গলে ভেতরে প্রবেশ করছে, তখন তার বুকের ভেতরটা আবার ছ্যাঁত করে উঠল। সে পুনরায় চিৎকার করে উঠল, একই, এখানে কেন যাচ্ছেন? আমাদের বাড়ির গেট তো এটা না। এটা তো আপনাদের বাড়ি। গাড়ির ইঞ্জিন বন্ধ করে বারিশ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, আজ থেকে এটাই তোমার একমাত্র বাড়ি। ঝিলমিল আবার ছট করে উঠল, যাব না। নামিয়ে দিন আমাকে। আমি এই বাড়িতে কিছুতেই পা দেব না। এবারও তার কোনো আকুলতা বারিশের কানে স্পর্শ করল না। আগের মতোই ঝিলমিলকে কাঁধে তুলে নিয়ে দীর্ঘ পদক্ষেপে গাড়ির বাইরে বেরিয়ে এলো সে। লন পেরিয়ে শেহরিয়ার বাড়ির সদর দরজা পার হয়ে বিশাল লিভিং রুমের সব পেছনে ফেলে সে সিঁড়ি বেয়ে সোজা নিজের ঘরের দিকে এগোতে লাগল। এদিকে লিভিং রুমে তখন এক থমথমে পরিবেশ। পুরো শেহরিয়ার বাড়ির লোক চাতকের মতো নতুন বরবধূর অপেক্ষায় বসেছিল। স্বয়ং বাড়ির বড় আম্মা শেহরিয়ার ঝর্ণা বেগম নিজের রাজকীয় সোফাটায় বসে অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ছেলেকে ওভাবে রণক্লান্ত ভঙ্গিতে কাঁধে করে ঝিলমিলকে নিয়ে আসতে দেখেই তিনি ধর্মড় করে দাঁড়িয়ে পড়লেন। কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারিত হওয়ার আগেই তার চোখ চড়ক গাছ। বিস্ময়ে হতবাক হয়ে তিনি ছেলের ঘরের দিকে তাকিয়ে রইলেন। তার এই অবাক হওয়ার কারণ ঝিলমিলকে ওভাবে তুলে আনা নয়, তিনি বিস্মিত হলেন পাত্রীর অদল বদল দেখে। তার ছেলে বিয়ে করতে গিয়েছিল অন্য একজনকে, আর ঘরে তুলে নিয়ে এলো সম্পূর্ণ অন্য আরেক মেয়েকে। চোখ দুটো বড় বগরে অবিশ্বাসের দৃষ্টিতে নিজের বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে ঝর্ণা বেগম প্রায় চিৎকার করে উঠলেন, কি হলো এটা? ঝিলমিল এখানে এই বেশে কেন? কার জায়গায় কে এলো? শাশুড়ির এমন রূপে ভীত হল শিউলি বেগম। বলল, আসলে আম্মা, এতক্ষণ লুকিয়েছি, দিঘি পাপালিয়েছে। ঝর্ণা আম্মার চোখ এবার আরো বড় হয়ে গেল। কি হো? হ্যাঁ আম্মা, এজন্যই তখন আপনাকে এতবার কল করছিলাম। দিঘি পালানোর পর চৌধুরী বাড়ির নূরজাহান আম্মা তরঙ্গের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস, গেল গেল, এ বাড়ির আম্মা এবার গেল। দুলতে লাগল সে। শিউলি বেগম দ্রুত শাশুড়িকে আগলে ধরলেন। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে গেলেন। কি শোনালে আমাকে বড় বউ? আমার তরঙ্গের বউ এই ঝিলমিল। এই কেউ বরফ আন, বরফ আন। আমার মাথায় এনে কেউ বরফ দেরে। শেষ। এতটুকু বলেই জ্ঞান হারালেন আম্মা। বারিশ দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মাকে এমন চেতনাহীন দেখে ডক্টরকে কল করল। কিছুক্ষণ মায়ের পাশে বসে ডক্টরকে বিদায় জানাতে সদর দরজা পর্যন্ত এগিয়ে গেল সে। তখন থেকে একা একা বসে এসব ভাবছে ঝিলমিল। লোকটা দরজা বাহির থেকে লক করে সেই যে গিয়েছে, এখনো আসছে না।
ঝিলমিলের পরনে তার 4 কোয়ার্টার ঢিলেঢালা লেডিস প্যান্ট আর পাতলা টি শার্ট, অথচ মাথায় জড়িয়ে আছে বিয়ের শাড়ির সেই ভারী কারুকার্যখচিত লাল ওড়নাটা, সেটাও বড্ড এলোমেলো অবস্থায়। ঘরের মেঝেতে দলা পাকিয়ে পড়ে আছে দামি বেনারসি আর ছড়িয়ে ছিটিয়ে আছে ভারী গহনাগুলো। খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে 17 বছর বয়সী মেয়েটা। তার মস্তিষ্ক এখনও এই আকস্মিক পরিবর্তনটা পুরোপুরি মেনে নিতে পারছে না। ঠিক তখনই নিস্তব্ধ ঘরটাতে একটা পুরুষালী শীষ বাজার শব্দ ভেসে এলো। ভাবনার সুতো ছিঁড়ে গেল ঝিলমিলের। সে খানিকটা চমকে দরজার দিকে তাকিয়ে আবারও মেঝের দিকে তাকাল। পকেটে হাত গুঁজে হেলে দুলে ঘরের ভেতর পা রাখল বারিশ। তার গায়ে এখনো বিয়ের শেরওয়ানি, তবে সামনের ওপরের 3টে বোতাম বেখেয়ালিভাবে খোলা। খুব উদাস মনে শীষ বাজাতে বাজাতে ভেতরে এলেও খাটের ওপর ঝিলমিলের এই অদ্ভুত রূপ দেখে বারিশের ঠোঁটের শীষ আচমকাই থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলকে ওপর নিচ ভালোভাবে পর্যবেক্ষণ করল। নতুন বুকে এমন পোশাকে দেখবে এটা তার কল্পনাতেও ছিল না। শুকনো একটা ঢোক গিলে কিছুটা বিস্ময় নিয়ে বলল, এসব কি পরে আছো? ঝিলমিল কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকাল না। এই মেয়ে, তোমাকে বলছি। এবার বারিশের কণ্ঠস্বর কিছুটা চড়ল, তবুও নিস্পৃহ রইল ঝিলমিল। কোনো নরমচরণ নেই। যেভাবে জোর খাটিয়ে এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে, তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার করে কাঁদছে না, এটাই অনেক বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে এসে হাঁটু গেড়ে বসে শক্ত হাতে ওর দুবাহু চেপে ধরে একটা হালকা ঝাঁকুনি দিয়ে বলল, তোমার সঙ্গে কথা বলছি আমি। কি পড়েছ এগুলো? আর কাপড় নেই? ঝিলমিল এবার চোখ তুলে তাকাল। মাত্র কয়েক ঘন্টা আগের চাচা থেকে আচমকা স্বামী বনে যাওয়া পুরুষটার চোখের দিকে সোজা তাকাল সে। বারিশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে তীব্র শক্তিতে নিজের বাহু দুটো ওর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে তার অত্যন্ত দৃঢ় গলায় বলল, আমাকে ধরবেন না চাচ্চু। আপনি আমার চাচ্চু, সেটা ভুলে যাবেন না। কথাটা শুনে বারিশের চোয়াল শক্ত হয়ে এলো। ঝিলমিলের দিকে সামান্য ঝুঁকে চোখের মনি শুরু করে সে ফিসফিয়ে বলল, ছিলাম চাচ্চু, ছিলাম। নাও আইম ইয়োর হাজব্যান্ড, মিসেস বারিশ। শুনেও কেমন গা গুলিয়ে উঠল ঝিলমিলের। এ লোক তার চাচ্চুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি বাসা তাদের। বারিশ শুধু তার চাচ্চুর বেস্ট ফ্রেন্ড না, তার চাচ্চুর আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের দুপরিবারের ঘনিষ্ঠতাও অনেক বছর ধরেই প্রবল। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তোমার দাদিমা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, বারিশ বলল। আমাকে ঝুলিয়ে দিয়েছে? আমকে? আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, তেতে উঠল ঝিলমিল। আমি কি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম? আমি কি আপনাকে বিয়ে করার জন্য বউ সেজে বসেছিলাম? পিঠাপিঠি বল ঝিলমিল। হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট হেসে ঝিলমিলের মাথায় থাকা লাল দোপাট্টার দিকে ইশারা করে বলল। ঝিলমিল এবার আরও রেগে গেল। এক হাতে বারিশের শেরওয়ানির এক পাশে চেপে ধরে বলল, এটা কি? আপনিও তো জামাই সেজে বসে আছেন। বারিশ খুব উদাস ভঙ্গিতে বলল, আমি তো তোমার জন্য সাজিনি, কিন্তু তুমি আমার জন্য সেজেছ। সাজিনি? সাজানো হয়েছে, জোর গলায় বলল সে। যাই হোক, সাজানো হলেও সেটা আমার জন্যই হয়েছে। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাইনি, আমিও তো পালিয়ে গিয়েছিলাম। কেন নিয়ে এলেন আমাকে? ঝিলমিল বলল। যখন পালিয়েছ তখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ হয়ে গেছ। বারিশের বউ? আর প্রফেসর ফাইজান বারিশের বউ বিয়ের দিনই পালিয়েছে, এটা সবাই জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে। না হলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছে ছিল না আমার। নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করছে না আপনার? সে ভদ্রতা আছে আপনার মধ্যে? কলেজের সবাই যেদিন আপনার আসল মুখোশ জানবে সেদিন দেখব প্রেস্টিজ কিভাবে ধরে রাখেন। আমার সেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছেও নেই। যে কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা খুব ভালোই এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। আমার বাবার সাথে আপনার কিসের এত শত্রুতা? হ্যাঁ, বারিশ অবাক হওয়ার মতো করে বলল, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর।
আমার একটা মাত্র বউয়ের একটা মাত্র বাবা, ঝিলমিলের থুতুনিতে আঙুল বুলিয়ে বলল। অদ্ভুত ঠেকল ঝিলমিলের। মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল। বারিশ ওর মুখ আবারও নিজের দিকে ঘোরাল। ঝুঁকে আরো কাছে গেল। চোখ বোলাল আবারও অষ্টাদশীর সর্বাঙ্গে। সব খুলে ফেলেছ। মাথার এটা খোলনি কেন? মাথায় থাকা দোপাট্টার দিকে তাকিয়ে বলল। অনেক চেষ্টা করেছি খোলার। বারিশ নিজেই এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত লাগাল। বাধা দিল না ঝিলমিল। সে এটা খোলার জন্য অনেকক্ষণ নিজে নিজেই যুদ্ধ করেছে। বারিশ এটা খুলতে খুলতে ঝিলমিলের দিকে আরো বেশি ঝুঁকল। ঝিলমিল যত পেছাচ্ছে সে তত ঝুঁকে যাচ্ছে। অবশেষে খুলতে সক্ষম হয়, কিন্তু তবু বারিশ সেভাবেই থেকে বলল, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এমন বাক্যে জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে থাকল বড় বড় করে। তারপর খানিকটা আতঙ্কিত গলায় বলল, আপনি ঠিক আছেন তো বারিশ চাচ্চু? হোয়াট দ্য হেল? চাচ্চু বলে মুড নষ্ট করছো কেন? কিসের মুড? বারিশ কিছু বলল না। সে সোজা চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য গলায় শুধালো, কি বললেন? তোমার না কিছুদিন পর থেকে এক্সাম? পড়তে বসো এক্ষুনি। ঝিলমিলের ভেতরের জেদটা আবার চারা দিয়ে উঠল। পারব না। আমাকে দয়া করে আমার বাসায় রেখে আসুন। আব্বু নিশ্চয়ই এতক্ষণে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। বারিশের ঠোঁটের কোণে আবার সেই কুটিল হাসিটা ফুটে উঠল। সে শীতল গলায় বলল, মাত্র তো শুরু। ওনার সুস্থ থাকার দিন এবার শেষ। ঝিলমিল এই কথার অন্তর্নিহিত অর্থ বোঝার আগেই বারিশ তাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। বুকশেলফ থেকে ওর ক্লাসের কয়েকটা মোটা মোটা বই এনে ধপাস করে টেবিলের ওপর রাখল। তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এক্ষুনি পড়তে বসো, না হলে মার। ঝিলমিলের চোয়াল ঝুলে গেল। এই লোকটা বলে কি? বাসর রাতে বউকে মারার হুমকি দিচ্ছে। সে ফুঁসে উঠে বলল, কি মারবেন মানে? গায়ে হাত তুলবেন আমার? বই খোলো, অত্যন্ত দৃঢ় আর শক্ত গলায় বলল বারিশ। ঝিলমিল নড়াচড়া না করে ওভাবেই বসে রইল দেখে বারিশ এবার সিংহের মতো উচ্চস্বরে ধমকে উঠল, খোলো বলছি। হঠাৎ সেই চেনা প্রফেসরের রাগী ধমকে ঝিলমিল ভেতর থেকে কেঁপে উঠল। আর কোনো তর্ক না করে সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মেলল। রাগ আর ক্ষোভে সে ইচ্ছে করেই বইয়ের পাতাগুলো এলোমেলোভাবে উল্টাতে লাগল, যেন খুব মনোযোগ দিয়ে পড়ছে এমন একটা ভান ধরল। বারিশ ওর কাণ্ড দেখেও কিছু বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে আবার কি একটা মনে করে রুমের বাইরে চলে গেল। বারিশ রুম থেকে বের হতেই ঝিলমিলের দম যেন ফিরে এলো। সুযোগ হাতছাড়া না করে সে তড়িঘড়ি করে বিছানায় পড়ে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দেয় সে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই ঝিলমিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ইরান ঝেঁঝিয়ে উঠল, এই নাটকের নাতি, তুই পালালি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর? তখন তো এত কিছু ভাবিনি। আমি নিজের জালে নিজেই ফেঁসে গেছি। আমায় উদ্ধার কর বইন। আমি কিভাবে চাচ্চুকে বিয়ে করলাম? ওহো মাই গড, সে আমার কলেজের স্যার। ছি ছি, তুই জানিস উনি আমাকে পড়তে বসিয়েছে? বাসর রাতে খাম্বা স্যার আমাকে পড়তে বসিয়েছে। কেঁদে দিল ঝিলমিল। কি? তাই বলে পড়তে বসাল? হ্যাঁ। বাসর রাতে সবার জামাই বুকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই বলে বই খুলতে। এমন খাম্বা স্যার খোদা আমার কপালেই কেন দিল? শাড়ি তো তুমি খুলেই বসে আছো, নতুন করে আর কি খুলতে বলবো? অকস্মাৎ পুরুষালী কণ্ঠস্বরের গাম্ভীর্যে চমকে ওঠে কিশোরী। তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বিছানার উপর রেখে দেয় ফোন। দরজার চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতর হেঁটে আসছে সেই রাশভারী পুরুষ। ঝিলমিল কোনোমতে নিজের ভেতরের ভীতিটুকু আড়াল করে অবাধ্য গলায় বলল, আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো। যুবকের কণ্ঠস্বর অনুভূতির লেশমাত্রহীন। মেয়েটির নজর হঠাৎ লোকটার ডান হাতের দিকে গেল। সে কিছুটা কৌতূহলী ও সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে শুধাল, ওটা কি আপনার হাতে? বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ধীর পায়ে এগিয়ে এলো বিছানার দিকে।
কোনো দ্বিধা ছাড়াই খাটের পাশে এক হাঁটু মুড়ে বসে সুতি কাপড়ে মোড়ানো বরফের টুকরোটি চেপে ধরল ঝিলমিলের কপালের ঠিক সেই অংশটায় যা কিছুক্ষণ আগে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে ফুলে উঠেছিল। বারিশের হাতের থাপ্পড়ে গালটাও লাল হয়ে আছে। ক্ষতের ওপর আচমকা সেই হিমশীতল স্পর্শ লাগতেই যন্ত্রণায় কুঁকড়ে উঠে তীব্র চিৎকারে ঘর কাঁপিয়ে তুলল বালিকা। আহ! আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে! আহ! ভ্রু জোড়া কুঞ্চিত হয়ে গেল বারিশের। হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চোখের পলকে নিজের চড়া হাতের তালু দিয়ে মেয়েটির মুখ চেপে ধরল। সেই বলিষ্ঠ বাঁধনের নিচে বাকি চিৎকারটুকু গুমড়ে মরে গেল। সে নিজের মুখটা স্ত্রীর অতি সন্নিধ্যে এনে দাঁতে দাঁত চেপে অত্যন্ত রুক্ষ ও ধমকের সুরে বলল, এভাবে চিৎকার করছ কেন? নিচে এখনো বাড়ির বড়রা জেগে আছেন। একদম চুপ। কি ভাববে সবাই? ঝিলমিল তার মুখের ওপর থাকা হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে যন্ত্রণায় চোখমুখ কুঁচকে ঝাঁঝালো গলায় বলল, আপনি এটা আমার মাথায় এভাবে চেপে ধরেছেন কেন? বারিশ সোজা হয়ে দাঁড়াল। অত্যন্ত কর্কশ ও ঠান্ডা গলায় জবাব দিল সে, অনেক শখ হয়েছে ধরার, তাই ধরেছি। ডিসগাস্টিং! ঝিলমিল নিজের ক্ষোভ প্রকাশের সুযোগ পেল না। হঠাৎ করেই নিচতলা থেকে ভেসে এলো তার অতি পরিচিত কণ্ঠের ডাক। তার আব্বু ডাকছেন। চেনা গলার আওয়াজ কানে পৌঁছাতেই কিশোরী এক মুহূর্ত দাঁড়াল না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। বারিশ এই বিচ্ছু মেয়েটিকে কোনোভাবেই আটকে রাখতে পারল না। অগত্যা সেও শান্ত পায় তার পিছু পিছু নিচতলার দিকে এগিয়ে গেল। লিভিং রুমে পা রাখতেই ঝিলমিলকে দেখে আলতাফ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, ওভাবে চিৎকার করছিলে কেন মা? কি হয়েছে তোমার? আর এখানে কি হয়েছে? মেয়ের কপালে আঙ্গুল রাখলেন। তার পাশে তখন আকাশের চোখেও একরাশ সংশয়। ঝিলমিল কিছুটা আমতা আমতা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। না আব্বু, কিছু হয়নি, এমনি। ঝিলমিলের পেছনে সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে বারিশ। তাকে দেখামাত্রই আলতাফ চৌধুরী আশঙ্কায় এক প্রকার তেড়ে গিয়ে জামাতার মুখোমুখি হলেন। এই ছেলে, কি করছিলে তুমি আমার মেয়ের সাথে? ও অমন আর্তচিৎকার করছিল কেন? বারিশ প্রথমে আর চোখে একবার আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকাল। পরক্ষণেই শ্বশুরের দিকে ফিরে ঠোঁটের তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে অত্যন্ত সহজ গলায় জবাব দিল, আপনি যা ভাবছেন ঠিক সেটাই। বাসর ঘরের ঝিলমিলের চিৎকার আর বারিশের মুখে এমন দ্বিধাহীন ব্যর্থবোধক উত্তর। লিভিং রুমে তখন বারিশের বাবা আর বড় ভাইও উপস্থিত ছিলেন। ছেলের এমন বেহায়া ও সোজাসাপটা মন্তব্য শুনে দুই পুরুষ অস্বস্তিতে পড়ে গেলেন। ভাগ্যিস ঝর্ণা বেগম তখন নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, অন্যথায় ছেলের মুখে এমন কথা শুনলে নির্ঘাত তিনি আরেক দফা জ্ঞান হারাতেন। বারিশের মুখে এমন লাগামহীন প্রত্যুত্তর শুনে আলতাফ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে তার দিকে আঙুল উঁচিয়ে গর্জে উঠলেন, কি বললে তুমি? তোমার সাহস তো কম নয় বারিশ। আমার অবুঝ মেয়েটার গায়ে হাত তুলতে তোমার একটুও বাধল না। বিয়ের প্রথম রাতেই এই তোমার আসল রূপ। শিক্ষাদানের নামে এই বর্বরতা তুমি নিজের ঘরে করো। বিচলিত হল না বারিশ। সে নিজের স্বভাবসুলভ উদাসীনতা বজায় রেখে অত্যন্ত নির্বিকার গলায় বলল, কি এমন করলাম আমি? আপনার মেয়ে নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছে, ওর সাথে যাই করি তাতে আপনার কি? এমন বেপরোয়া কথা শুনে আলতাফ চৌধুরীর রক্ত মাথায় চড়ে গেল। ধমকে উঠলেন, চুপ করো বেয়াদব। তুমি জানো না ওর এখনো 18 বছর হয়নি? একজন শিক্ষক হয়ে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? বারিশ এবার কিছুটা বাঁকা হাসল। শ্বশুরমশাইয়ের দিকে সোজাসুজি তাকিয়ে অত্যন্ত কর্কশ ও সাফ গলায় জবাব দিল, শিক্ষক? কে শিক্ষক? শিক্ষক আমি কলেজে, বাসায় না। আপনার মতো সব জায়গায় গিয়ে শিক্ষকতা দেখাতে পারবো না। যেখানে দেখানো দরকার সেখানেই দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আলতাফ চৌধুরীর সহ্যসীমা ছাড়িয়ে গেল। তিনি আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে নিজের মেয়ের হাতটা শক্ত করে টেনে ধরে বললেন, চল মা, এখানে আর এক মুহূর্ত না। কিন্তু ঝিলমিলকে নিয়ে তিনি কদম ফেলার আগেই অপর পাশ থেকে তার অন্য হাতটি খপ করে ধরে ফেলল বারিশ। তার মুঠো শক্ত হয়ে বসল কিশোরীর কবজিতে। সে শ্বশুরের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত কঠোর গলায় বলল, হাত ছাড়ুন ওর। ছাড়ুন। ছাড়ব না। তুমি ছাড়ো বেয়াদব। আমি কেন ছাড়ব?
একটু আগেই তো আপনার মা ওকে আমার হাতে তুলে দিয়েছে। আপনি ছাড়ুন, ছাড়ুন। দুইজনের টানাপোড়েনে মাঝখান থেকে ঝিলমিলের দুই হাত দুই দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। দুজনেই তাকে নিজ নিজ দিকে টানছেন, যেন এক জীবন্ত পুতুলকে নিয়ে কাড়াকাড়ি চলছে। যন্ত্রণায় কিশোরীর চোখমুখ কুঁকড়ে গেল। আলতাফ চৌধুরী মেয়ের হাত নিজের দিকে আরো এক দফা টেনে নিয়ে তীব্র ক্ষোভে বললেন, আমার মা দিয়েছে, আমি দিইনি। আমার মেয়েকে আমি তোমার সাথে কখনোই থাকতে দেব না। বারিশের ঠোঁটের কোণে কুটিল হাসির রেখা ফুটে উঠেছে। আপনার মেয়ে তো থাকবেই, সাথে আপনার মাও চলে আসবে। ওই তো চলেও এসেছে। বারিশ শেষ বাক্য সদর দরজার দিকে তাকিয়ে বলল। নিজের মাকে সদর দরজায় সশরীরে উপস্থিত হতে দেখেই আলতাফ চৌধুরী অবচেতনভাবেই নিজের মেয়ের হাতটি আলগা করে ছেড়ে দিলেন। বাবার হাত ছুটে যেতেই ঝিলমিল কিছুটা তাল সামলে বারিশের দিকে সরে এলো। নূরজাহান চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টিতে আলতাফ চৌধুরীকে দেখছে। চশমাটা ঠিক করতে করতে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। তার গম্ভীর রাজকীয় চালচলনের সামনে ড্রয়িং রুমের বাকি সবাই তখন নিশ্চুপ। তিনি চঞ্চল শেহরিয়ারের মুখোমুখি হয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, সব আয়োজন করে রাখবেন, কালকে আমরা সবাই আসছি। কোনো ঝামেলা যেন না হয়। চঞ্চল শেহরিয়ার অত্যন্ত বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বললেন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ঝিলমিল দাদু ভাইয়ের কোনো অযত্ন হবে না। দাদু ভাই নয়, মামুনি। নূরজাহান চৌধুরী তৎক্ষণাৎ চঞ্চল শেহরিয়ারের সম্বোধনটি শুধরে দিলেন। তাঁর এই একটিমাত্র শব্দে পরিষ্কার হয়ে গেল যে ঝিলমিল এখন আর এই বাড়ির কেবল নাতনি নয়, সে এখন এই গৃহের বউ। কথাটি শেষ করেই তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আলতাফ চৌধুরীর বাহু ধরে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলেন। ঝিলমিল শুধু ফ্যালফ্যাল করে তার দাদিমা আর আব্বুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এদিকে আকাশ যাওয়ার আগে তার বন্ধু বারিশকে এক প্রকার জোর করেই টেনে কিছুটা দূরে নিয়ে গেল। আর যাই হোক, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। কি আশা করিসনি? একটু আগেও তুই ঝিলমিলকে বিয়ে করবি না বলে চারদিকে লাফাচ্ছিলি, আর ঘরে নিয়ে আসতে না আসতেই একদম ফুল ফর্মে বাসর করা স্টার্ট করে দিলি। চিক চিক, চাচা শ্বশুর হিসেবে তোকে এসব কথা বলতেও আমার নিজের লজ্জা লাগছে। বারিশ এক মুহূর্তের জন্য আকাশকে দেখল, তারপর খুব বিরক্তি নিয়ে বলল, মাথা ঠিক আছে তোর? ওসব কিছুই হয়নি। হয়নি মানে? পুরো পাড়ার মানুষ বাসর ঘরের চিৎকার শুনল, আর তুই বলছিস হয়নি? বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে কুঁচকে বলল।